বন্ধুরা, একটা কথাই বলবো, সব পুরুষ মানুষ কিন্তু খারাপ হয় না। কিছু কিছু পুরুষ মানুষ পরিস্থিতির শিকার হয়, ঠিক সেরকমই সব মেয়েরাও কিন্তু খারাপ হয় না। এই বৃষ্টির মতো কিছু মেয়েদের জন্য আমাদের এই পুরো টোটাল বলতে পারো মেয়ে জাতিটার মানে মাথা নিচু হয়ে যায়, কলঙ্কিত হতে হয় সমাজে। এই এদের মতো কিছু মেয়েদের জন্য আমাদেরকে শুনতে হয় যে মেয়েরা নাকি এরকমই হয়। হ্যাঁ, এটাই হয়। এখন মেয়েদের হাতে যেহেতু অনেক আইন, মানে আইনটা যেহেতু মেয়েদের জন্য অনেক বেশি স্ট্রং, তো সেই জন্য অনেক মেয়েরাই আছে এর ফায়দা তোলে, মিস ইউজ করে এই লটাকে। সেখানে অনেক ছেলেরা জানো তো এভাবে ফেসে যায়। একটা মানুষ কিভাবে, মানে এই যে এই দেওর আর বৌদির এই প্ল্যানের শিকার হয়েছে, একটা নিরপরাধ মানুষকে কিভাবে দিনের পর দিন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এসে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তার ইমেজটাকে নষ্ট করা হয়েছে, তার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কিন্তু এটা করে কি আলটিমেটলি হলো? আলটিমেটলি তো কিছুই করতে পারলো না। দেখো, সেই ধরা কিন্তু পড়েই গেল। একটা কথা আছে না, সত্যি কি কখনো চাপা থাকে? কখনোই চাপা থাকে না। তা না হলে আজকে এরকমটা হবে কেন? এটা তো হওয়ার কথা ছিল না। 1 বছর ধরে তোরা নিজেদের এই কাজটা সাকসেসফুলি চালিয়ে যাচ্ছিল, হঠাৎ করে দেখো সমস্ত কিছু ওলট পালট হয়ে গেল। ওই যে বলে একটা কথা আছে তো, ভগবানের মার দুনিয়ার বার। সত্যিই তাই। চলো, আজকে আরও অনেক ইনফরমেশন দেবো। তোমরা আমার টাইটেল থাম্বনেল দেখেই এসেছো, অনেক কথা বলবো। তার আগে, ভিডিও শুরু করার আগে, এক দিদিভাই আমাকে কালকে কমেন্টস করেছে যে বোন, আমার নামটা কিন্তু নেবে, আমি তোমার ভিডিওর অপেক্ষায় থাকি। লিলি রয় দিদিভাই, আমার তরফ থেকে তোমাকে অনেক অনেক প্রণাম। বিশ্বাস করে তোমাদের এই ভালোবাসার জন্যই আমি এখানে বসেছি। শোনো, অর্থ অনেকেই ইনকাম করে, কেউ এখন বসে থাকে না, বেকার নয়, কেউ বসে থাকে না। ইনকাম করার অনেক ওয়ে থাকে, কিন্তু আমি চেয়েছিলাম মানুষ আমাকে ভালোবাসুক আমার ব্যবহার দিয়ে। তোমরা আমাকে ভালোবেসেছো, আমার প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে আমি কৃতজ্ঞ। আমাকে তোমরা সবাই খুব ভালোবাসো, ভীষণ ভালোবাসো। তোমাদের কমেন্টসগুলো যখন পড়ি না, কোথা থেকে জানি এনার্জি পাই। আজকেও ভাবছিলাম আর ভিডিও দেবো না, একটা দিয়েছি, সারাদিন প্রচুর মানে ব্যস্ততার মধ্যে আমার কেটেছে। তো সেই জন্য কিন্তু তোমাদের কমেন্টস পড়ে এতটা এনার্জি চলে আসে, মনে হয় না আমার বন্ধুদের সঙ্গে একটু কথা না বললে ঠিক ভালো লাগবে না। সেই কারণে চলে এলাম নতুন ভিডিও নিয়ে। তো দিদিভাই, লিলি রয় দিদিভাই নাকি একা থাকে, মেয়ের বিয়ে হয়ে গেছে। আমি একাই থাকি, তোমার ভিডিওর অপেক্ষা করি, ভীষণ ভালো লাগে তোমাকে, তোমার কথা শুনতে খুব ভালো লাগে দিদিভাই। তোমাদের এই কমেন্টসের জন্য আমিও বসে থাকি। বিশ্বাস করো, আমি ভীষণভাবে চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই করার, প্রত্যেকটা কমেন্টসের। আরেকটা নাম আমি নিতে চাই, সেই জয় মুখার্জি। এই জয় মুখার্জি ভাইটিকে আমি বলতে চাই ভদ্র ভাষায়, অনেকবার অনেকগুলো দিন আমি অনেক কথাই বলেছি, কমেন্টসের রিপ্লাইও করেছি। তোমাকে আমি একবারও বলিনি আমার ভিডিও তুমি দেখো, তুমি ওদেরকে ভালোবাসো, আমি তো তোমায় বারণ করিনি। ভালোবাসো না, সবার আমার ভিডিও ভালো লাগবে, সবাই আমার কথাটাকেই মেনে নেবে, কোথাও লেখা নেই। তোমার অনেক প্রশ্ন, শুধু প্রশ্নগুলো কি আমার জন্যই? তোমার ভালোবাসার মানুষের জন্য কোনো প্রশ্ন নেই? তাদের কাছ থেকে দু একটা উত্তর নিয়ে এসো না, শুধু আমাদের কাছে এসে উত্তর চাইছো কেন? ও, তারা উত্তর দেবে না বলে? হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি বলেছো যে প্রিয়রঞ্জন দাদাভাই যে স্টেটমেন্টটা দিয়েছে আজকে সকালের ভিডিওতে, কাগজটা হাতে রেখেছিল, ওটা কি স্ক্রিপ্টেড? ওটা যদি স্ক্রিপ্টেডই হবে না, সে নিজের মুখটাকে রিভিল করবে না এখানে, সে মুখটাকে না দেখিয়ে তারপরে কথাগুলো বলতে পারতো। তার সে সাহস আছে, তোমার তো সাহস নেই। তুমি সামনে আসো না, তুমি তোমার ভালোবাসার মানুষগুলোর চ্যানেল থেকে একটু সামনে এসে দেখাও তো ভাই তুমি কে। সেই সাহস তো তোমার নেই, তার সাহস আছে। তাই জন্য সে এতগুলো মানুষের সামনে এসে তার স্টেটমেন্ট দিতে পেরেছে। আর ওই যে কাগজটা বললে না, ওটা ছিল অর্নামেন্টসের লিস্টটা। সেই লিস্টটা সে ভেবেছিল এখানে আমার ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করবে, কিন্তু দাদাভাইকে আমি বলেছি যে না, এটা করবেন না, কারণ এটা একটা পার্সোনাল ইস্যু। সেটাকে আমরা এই সমস্ত ডকুমেন্টস আমরা এইভাবে শো করতে পারি না, আমার চ্যানেলের আমার আইডির ক্ষতি হবে, আর এটা উচিত না, কারণ পার্সোনাল জিনিসের উপর আমরা ইন্টারফেয়ার করতে পারি না। ওখানে ওদের দুজনেরই সাইন আছে, ওই দেবাদেবী দুজনেরই সাইন আছে। সেটাই ভেবেছিল উনি এখানে রিভিল করবে, তাই উনি নিয়ে বসেছিল। তোমার কি দেখে মনে হচ্ছে কথাগুলো স্ক্রিপ্টেড? তাহলে তো স্ক্রিপ্টটা দেখে দেখে বলতো, উনি তো নিজের মতো করে বলে গেছে। আর বলেছো ওয়াশরুমটা দেখাতে পারতো, কোন ঘরে ছিল সেই ঘরটা দেখাতে পারতো। যে ঘরটা দেখিয়েছে ওটা হচ্ছে এই দাদাভাইয়ের ঘর, দাদাভাই যে ঘরে থাকে সেই ঘরে কি বলেছে ভালো করে শুনে নিও, যে এই ঘরে প্রথম দিন এসে উঠেছিল, দুদিন ছিল, 28 তারিখে উনি ওনার রেফারেন্সে একটা ঘর ঠিক করে দিয়েছে, সেই ঘরে গেছে। এবার কারো দায় পড়েনি,
সবাই এসে আমার ভিডিওর স্বার্থে বা তোমাদেরকে প্রমাণ দেওয়ার জন্য তাদের সমস্ত কিছু খুলে এখানে অন ক্যামেরা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে সমস্তটা রিভিল করবে, কারো দায় পড়েনি। তোমার যেমন দায় নেই যে তুমি তোমার ভালোবাসার মানুষ বিষ্টু প্রীতমের কাছ থেকে সত্যি তারা কতটা অসুস্থ বা কতটা সত্যি বলছে তার একটা প্রমাণ এনে দিতে পারছো না, তাহলে তুমি অন্যকে কি করে এইভাবে প্রশ্ন ছুড়ে দিতে পারো? তাই তোমাকে আবারও বলছি, নেক্সট টাইম তোমার যদি কোনো কমেন্টস আমি আমার ভিডিও সেকশনে পাই, আমি কিন্তু বাধ্য হব তোমার এগেনস্টে লিগেল কোনো স্টেপ নিতে। প্রত্যেকটা কমেন্টস আমি স্ক্রিনশট মেরে রেখে দিয়েছি। আর আমার ভিউয়ার্সদের বলছি, এই যে কমেন্টস দেখতে পাবে এত বড় বড়, আরে মানুষ কমেন্টস করে 3-4 লাইনের, কত বড় বড় কমেন্টস, মনে হয় কয়েক পাতা বই লিখে রেখে গেছে, হিস্ট্রি পরীক্ষা দিতে এসেছে আমার ভিডিওতে। এই শুধু আমার ভিডিওতে না, অন্যের ভিডিওতেও গিয়ে কমেন্টস করে, আমি এর কমেন্টস দেখেছি। এর আবার অনেক ভালোবাসার লোক আছে, সেখানে আবার এত বড় কমেন্টস করে না, কারণ তারা তো আবার মানে এর মন মতো কথা বলে কি না। যাই হোক, এইটা আমার পার্টস নয়। তো ইন্ট্রো আজকেও দেবো না, সবাই পাশে থেকো, কারণ ইন্ট্রো দিতে গেলে ভিডিও বড় হয়ে যায়। তো একটা বোন কমেন্টস করেছে, খুব ভালো লাগলো, যে সবাই দেখছো ভিডিওটা অথচ কেউ লাইক কমেন্ট শেয়ার করছো না, সাবস্ক্রাইব করছো না, অথচ ওই নেরি আর ভেড়ার চ্যানেলে গিয়ে কিন্তু করছো। ভালো লাগলো বোন, সত্যি বিশ্বাস করো খুব ভালো লাগলো। এবার দেখো, যার যাকে ভালো লাগবে সে তো তাকে দেখবে, আমি তো কাউকে এইভাবে বলতে পারি না আর বলবো না। যার যাকে ভালো লাগবে অবশ্যই দেখবে। তবে তোমরা অনেকে বলেছো দিদি আজকে 31, আজকে তো অনেক বড় ধামাকা দিলে, নিশ্চয়ই 1 জানুয়ারি আর অনেক কিছু আসছে। 1 জানুয়ারি আমি তোমাদের সামনে এইভাবে প্রুফ তুলে দিতে পারবো না, তবে হ্যাঁ প্রুফ তো দেবই। কটা দিন সময় দাও, এই আজকে থেকে শুরু করলাম প্রুফ দেওয়া। আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে কখনো ধোঁয়াশায় রাখতে না, সবটা ক্লিয়ার করতে। তো আজকে ক্লিয়ার করলাম, এরপরে টোটাল চেষ্টা করছি শিলিগুড়িটাকে তুলে আনার, মানে শিলিগুড়িটা তো টোটাল আমার ক্যামেরায় বন্দি করতে পারবো না। কোন কোন মানুষের সাথে কি কি ব্যবহার করেছে, কোন কোন মানুষকে কি কি মিথ্যা কথা বলেছে, কতটা ঘটনা ঘটিয়ে এসেছে, তারাও সামনে আসবে সেই স্টেটমেন্টও আনার চেষ্টা করছি। একটু সময় দাও। আর সব থেকে বড় কথা, একটা লিগেল স্টেটমেন্ট এখানে দেওয়ার ইচ্ছা আছে। লিগেল একটা স্টেটমেন্ট, দেখো স্টেটমেন্ট এখানে ডকুমেন্ট শো করার রাইটস নেই, তারপরে ওটা আমার হাতে এখনো আসেনি, আসুক। আমি চেষ্টা করব যতটা সম্ভব কাটিং ছাটিং করে যদি তোমাদের কিছুটাও দেওয়া যায়, মানে মেইন জায়গাটা যদি তোমাদের সামনে তুলে ধরা যায়, চেষ্টা করব। আমি একটু হাতে পেয়ে নিই, হাতে পেয়ে যাব খুব শিগগিরই, তারপরে সেটা নিয়ে কথা বলবো। যাই হোক, আজকে তোমরা আমার টাইটেল থাম্বনেল দেখে এসেছো এবং সেখানে আমি বলেছি যে কিভাবে স্বামীর চোখকে ফাঁকি দিয়ে দেওরের সঙ্গে পালিয়ে এসেছিল, এবং তার সঙ্গে আমি আরও একটা টাইটেল অ্যাড করেছি যে কতদিন থেকে ওদের এই সম্পর্ক চলছে এবং এর মধ্যে কারা কারা ইনভলভ, সবটাই বলবো। এবার তোমাদের বলি, তোমরা তো অলরেডি জেনেই গেছো সবাই যে 25 তারিখে ওরা ওখান থেকে কলকাতা থেকে পালিয়েছিল, স্প্ল্যানেট থেকে। দেখো দেবস্থিতির ভিডিও থেকে তোমরা মোটামুটি সবাই সবটাই জেনে গেছে, তারপরেও কিছুটা আমি জানতে পাচ্ছি আমার কোনো ওয়ে ধরে, খুব কাছের মানুষ থেকে জানতে পাচ্ছি কিছুটা। বৃষ্টির এই যে বান্ধবী, যেহেতু সে বান্ধবী বাড়িও দুর্গাপুরে, সেখান থেকে অনেক ইনফরমেশন নতুন নতুনভাবে আমি এখন দুর্গাপুরটাও ক্যাপচার করতে পারবো, সেই সমস্ত জিনিসপত্রও আসছে, সব তোমাদের সামনে তুলে ধরবো। তো আমি প্রথমে একটু বলতে চাই, যেদিন 25 তারিখ আর কি বৃষ্টি আর প্রীতম পালিয়ে যায়, মানে বৌদি যখন দেওরের সঙ্গে পালিয়ে যায়, সেদিন কিন্তু সে তার হাজব্যান্ডের সঙ্গেই বেরিয়েছিল, মানে অর্ণববাবুর সঙ্গে বেরিয়েছিল। তোমরা তো জানোই অর্ণববাবু সেদিন বাজার করেছিলেন, বাজার করে রান্নাবান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, তারপরে তারা মানে গয়নাটা ঠিক জায়গা মতো সেট করে রেখেছিল, গয়নাগুলো নিয়ে যাবে, পালাবে, আর তার সঙ্গে ল্যাপটপ, জামা কাপড় সমস্তটাই নিয়েছিল। যাই হোক, সেদিন বৃষ্টি আর প্রীতম আগের দিন রাত্রিবেলা প্রীতম ওদের ফ্ল্যাটে আসে, রাত্রিবেলা প্রীতম ফ্ল্যাটে আসে। যতটা আমি খবর পেয়েছি, ওরা নিজেদেরকে খুব চালাক মনে করে। তো এখন জানো তো ওর যে ফ্ল্যাটটা, যেখানে ওর ফ্ল্যাট, আমি নামটা বললাম না, দরকার নেই রিভিল করার, তো সেই জায়গা থেকেও খবর সব চলে এসেছে। সেখানকার মানুষদের সাথেও কী ব্যবহার করতো সেই খবরও চলে এসছে। তারা হয়তো ক্যামেরার সামনে, দেখো সবাই ক্যামেরা ফ্রাঙ্ক হয় না, ক্যামেরার সামনে আসতে চাইছে না, কিন্তু তারা সব জানাচ্ছে ওখানকার মানুষদের সাথে ও এক্স্যাক্টলি কী ব্যবহার করতো। ও এতটাই অসভ্য, মানে নোংরা মেন্টালিটির একটা মেয়ে, কোনো জায়গায় ও কারোর সাথে মানিয়ে থাকতে পারতো না, কারোর সাথে মানিয়ে থাকতে পারতো না। ওইখানে যেই ফ্ল্যাটে ওরা থাকতো, সেখানে আরও তো অনেক মানুষ থাকতো। ও কী করতো, এর সাথে ওর কি করে একটুখানি ঝগড়া বাঁধিয়ে দেওয়া যায়, এর কথা ওকে, ওর কথা ওকে, তার কথা তাকে, মানে মিথ্যে, সত্যি কথা বলতো না, মিথ্যে দিয়ে প্রত্যেকের সঙ্গে ঝগড়া লাগিয়ে দিত। ও যে ফ্ল্যাটে থাকতো সেখানকার মানুষজনই এই কথাগুলো জানিয়েছে, সবাই জানিয়েছে, এবং তারা রাজি অনেক কিছু করতে। সেগুলোতে আমি আর গেলাম না, ওগুলো অফিসিয়ালি ব্যাপার, অফিসিয়ালি হবে। তো তাদের মারফত আমি অনেক কিছু জেনেছি, এবং আরও অনেক জায়গা থেকে, মানে বলতে পারো মাঠে ঘুরে অনেক তথ্য প্রমাণ নিয়ে এসেছি, এবং 100-তে
500% সত্যি, মানে 0%ও মিথ্যে নেই আমি যে কথাগুলো বলছি। প্রমাণও আমার কাছে আছে, তবে প্রমাণ তো আর এখানে দিতে পারবো না। যদি কেউ মনে করে আমার সঙ্গে লড়াইতে নামবে, আমি মিথ্যে বলছি, আমি আমার জায়গা মতো প্রমাণ দিয়ে দেবো, আমি জায়গা মতো প্রমাণ দিয়ে দেবো। আমার কাছে এখন সমস্ত প্রমাণ, মোটামুটি 90%-এর ওপরে প্রমাণ, মানুষজন সব আছে, সব আছে। তো সেটাই বলছি। 25 তারিখে অর্ণববাবু বাজার করেন, রান্নাবান্না করা হয়। ইভেন অর্ককে অর্ণববাবু নিজের হাতে লাঞ্চটাও করিয়েছিলেন, খাইয়ে দিয়েছিলেন। অর্ণববাবু সেদিনই লাস্ট ছেলেকে খাইয়েছিলেন। উনি তো জানতেন না যে ওই দিনই ওনার ওয়াইফ তার ভাইয়ের সঙ্গে, মানে কাকার ছেলের সঙ্গে পালিয়ে যাবে ছেলেকে নিয়ে, সেটা জানতেন না। ওদের সেদিন দুর্গাপুর যাওয়ার কথা ছিল, প্ল্যানেট থেকেই ওরা বাসে উঠেছিল দুর্গাপুর যাবে বলে। তো এবার কলকাতা থেকে দুর্গাপুরের ডিস্টেন্সটা তো অনেকটা সময় লাগে। তো সেখানে অর্ণববাবু ভেবেছিলেন বাচ্চাটার জন্য কিছু খাবার নিয়ে নিই, বিস্কিট, জল, আরও অনেক কিছু নিয়ে নিই, রাস্তায় তো বাচ্চাটার খিদে পাবে। তো ওদের সঙ্গে ব্যাগও ছিল, জামা কাপড়ের ব্যাগও ছিল। তো উনি কী করলেন, বাসে ওঠার পরে বাসে বসেছেন সিট নিয়ে, তারপরে বাসটা তো একটা টাইমে ছাড়ে। তো উনি বললেন যে তাহলে কিছু খাবার নিয়ে আসি, তোমরা বসো, তারপরে আমি বসছি এখানে, খাবারটা দোকান থেকে কিনে নিয়ে এসে উঠছি, তারপরে একসাথে আমরা সেদিন দুর্গাপুরে যাওয়ার কথা ওদের। প্রীতমও ছিল কিন্তু ওদের সঙ্গে। উনি খাবার কিনতে গেছেন, সেই সুযোগেই পাখিরা ফুরুত উড়ে গেছে। উনি যখন খাবার নিয়ে এসেছেন, ভেতরে এসে বাসের ভেতরে এসে দেখেন যে শুধু ওনার ব্যাগটাই পড়ে আছে, বৃষ্টি, প্রীতম, অর্ক আর তাদের লাগেজপত্র কিচ্ছু নেই, পাখি ধা হয়ে গেছে। উনি সাথে সাথে বৃষ্টিকে ফোন করেছেন এবং বৃষ্টি বলেছে আজকে আমি বাড়িতে যাব না, আমার মা বলেছে আজকে বাড়ি যাওয়ার দরকার নেই, আমি ফ্ল্যাটে চলে এসেছি, তুমি ফ্ল্যাটে চলে আসো। তখন নাকি অর্ণববাবু বলেছিলেন যে আমি কি করে, মানে তুমি কি করে ফ্ল্যাটে ঢুকবে, চাবি তো আমার কাছে রয়েছে। তখন বলেছিল আমি চাবি ভেঙে, তালা ভেঙে ঘরে ঢুকে যেতে পারবো। যেটা আমি শুনেছি, আমি সেটাই বলছি তোমাদেরকে, এবং এই কথাটা 100-তে 100 ভাগ সত্যি বলছি। আমার মনে হয় অর্ণববাবু আমার ভিডিও তো দেখেন রোজ, নিশ্চয়ই এগ্রি করবেন। এবং এক্ষেত্রে অর্ণববাবু, আমি আর কি বলবো, যেটা করার নিশ্চয়ই করছেন। আমি সব খবরই জানি, তো যেটুকু বলার অর্ণববাবুকে বললাম, নিশ্চয়ই আমার ভিডিওটা দেখছেন উনি। যাই হোক, তো যখন উনি ফ্ল্যাটে চলে আসেন, তখন এসে দেখেন বা ফ্ল্যাটে কেউ নেই, ফ্ল্যাট তালা দেওয়াই, চাবি তো ওনার কাছে। যাই হোক, উনি ঘরে ঢোকার পরে বৃষ্টির বাবা মায়ের সঙ্গে কন্ট্যাক্টও করেন, বৃষ্টির বাবা মায়ের সাথে কথাও বলেন। বৃষ্টির বাবা মা বলেন কোথায় গেছে জানি না, কি বৃত্তান্ত, এই সেই, যাই হোক গেল, কিন্তু তারা কোনো স্টেপ নেয়নি। বৃষ্টির বাবা মা, মানে আমার মেয়ে চলে গেছে, তারা কিন্তু কোনো স্টেপ নেয়নি। যাই হোক, সেখান থেকে তারপরে মালদা থেকে তারপর শিলিগুড়ি যাওয়ার ঘটনা তোমরা জানো, অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি। এবং ওরা যখন এখান থেকে চলে যায়, আমি তোমাদেরকে এর আগের দিনের ভিডিওতেই বলেছিলাম যে বৃষ্টি কিন্তু নিজের ফোন থেকে তার বান্ধবীকে একবারও ফোন করেনি, ওর ফোন থেকে ফোন করেছে, 150 নাম্বার থেকে ফোন গেছে বৃষ্টির বান্ধবীর কাছে। নিজেদের ফোনগুলো সব সুইচ অফ করে রেখেছিল যাতে ওদের লোকেশনটা ট্র্যাক করা না যায়। এবং তারপর থেকে অর্ণববাবু ননস্টপ 8 থেকে 10 দিন ওদেরকে খোঁজার চেষ্টা করেছে, কল করেছে, ফোন করেছে, সবই করেছে, কিন্তু ওদের ফোন সুইচ অফ, ওরা কিন্তু ফোন অন করেনি। যাই হোক, তারপরে অর্ণববাবু কি করেছেন না করেছেন সেগুলো আমি এখানে এখন আর বলবো না, বলতে চাইও না। এবার যেটা বলতে চাই, ওরা তো শিলিগুড়িতে চলে গেল, শিলিগুড়ির ঘটনা তো তোমরা জানো। এবার তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, এই যে আমি এর আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে বৃষ্টির মাকে যখন এই বৃষ্টির বান্ধবী মাম্মাম, 1 মিনিট বন্ধুরা, মাম্মাম তুমি একটু সরে যাও, দেখা যাচ্ছে মা, একটু সরে যাও, আর নাহলে দরজাটা দিয়ে দাও বাবা, দিয়ে দাও। তো ঠিক আছে, আমার মেয়ে, আমি দরজাটা আটকেই বসতে চাইছিলাম, বললো কি মা তুমি দরজাটা আটকেও না, দরজাটা খুলে রাখো, দেখো এখন দুষ্টামি করছে। যাই হোক, যেটা বলতে চাইছি যে উনি আর কি বৃষ্টির বান্ধবী যখন বৃষ্টির মায়ের সঙ্গে কন্ট্যাক্ট করে এবং বলেন যে এরকম ও দেওরের সঙ্গে এখানে চলে এসেছে, ওর কাছে এত অর্নামেন্টস রয়েছে, ছেলেকে নিয়ে এসছে, তো আপনারা, মানে আপনাদেরকে জানালাম আপনারা কিছু করুন। তখন কিন্তু উনি বলেছিলেন, তোমাদের মনে আছে আমি বলেছি যে তুমি কি জানো আমার ভাইপো কিন্তু পুলিশ, এই ভাইপো কে কি বৃত্তান্ত আমি জানি না, ভাইপো কিন্তু পুলিশ। এবার আমার একটা প্রশ্ন এখানে, আমার প্রশ্ন এটা, আমার মনে হয় আমি এই প্রশ্নটা তুলে দেওয়ার পরে তোমাদেরও প্রশ্ন হয়ে যাবে যে আজকে যার ভাইপো পুলিশ, সে মেয়ে যখন চলে গেল তারা যদি নাই জানবে, একটা মিসিং ডায়েরিও হলো না, যার ঘরে এরকম একজন আইনের রক্ষক রয়েছে তাদের পক্ষে তুড়ি মেরে বার করাটা কোনো ব্যাপার ছিল না, ছিল? আমাদের মতো ঘরে এরকম ঘটনা ঘটলেই আমরা একটা ডায়েরি করলে সেখান থেকে আমরা তাকে খুঁজে বার করতে পারি, আর যার ঘরে রক্ষক রয়েছে সে কেন পারলো না? কি তোমরা মেলাতে পারছো তো বিষয়টা? সবটাই প্রি প্ল্যান, মেলাতে পারছো তো? মানে এই যে বলেছিলাম কারা কারা ইনভলভ আছে, মাস্টার মাইন্ডগুলোকে আজকে তুলে দেবো। হ্যাঁ,
বৃষ্টির পরিবারের তরফ থেকে কিন্তু কোনো রকম মিসিং ডায়েরি হয়নি, কোনো রকম মিসিং ডায়েরি হয়নি বৃষ্টির পরিবারের পক্ষ থেকে। বৃষ্টির হাজব্যান্ডের যেটা করার অবশ্যই করেছে, তো সেদিকটা সে দেখবে, সে ভালো বলতে পারবে, আমি এখানে বলতে চাই না সেটা। যাই হোক, বৃষ্টির পরিবার থেকে কেন কোনো রকম মিসিং ডায়েরি হয়নি? যার মেয়ে তার জামাইকে ছেড়ে কোথায় চলে গেল জানেই না, তাহলে তারা একটা মিসিং ডায়েরি বা মেয়েকে খোঁজার চেষ্টা করেনি কেন? কারণ তারা তো জানতো মেয়ে কোথায়। বৃষ্টির বাবা কতটা জানতো আমি জানি না, তবে বৃষ্টির মা কিন্তু পুরোপুরি সবটাই জানতো। এর আরও একটা জলজ্যান্ত প্রমাণ আমি তোমাদের সামনে তুলে ধরছি। বৃষ্টি যখন অর্ণববাবুর সঙ্গে ফ্ল্যাটেই থাকতেন, ওই ফ্ল্যাটেই, তখন বৃষ্টি ভুল বলছি কিনা বলে যেও তো, ভুল বলছি কিনা একটু বলে যেও। তখন বৃষ্টি কিন্তু বৃষ্টির মায়ের সঙ্গে কথা বলতেন। আমার মনে হয় সেটা অর্ণববাবু শুনতেও পেতেন, একদম অর্ণববাবু শুনতে পেতেন সেটা। বৃষ্টির মায়ের সঙ্গে প্ল্যান মাফিক কথা বলতো এবং বলতো, এমন কেস ওদেরকে দেবো না, এমন কেসে ফাঁসাবো না, ওদের থেকে আমি মোটা অঙ্কের টাকা নেব। এটা কিন্তু বৃষ্টি বলতো, মোটা অঙ্কের টাকা নেব। অর্ণববাবু, আপনি নিশ্চয়ই আমার ভিডিওটা দেখছেন, আমি কোথাও ভুল বলছি না বলুন? আমি জানি কোথাও ভুল বলছি না, কারণ যার মারফত আমি খবর পেয়েছি সে একদম 100-এ 200% সঠিক খবরটাই আমাকে দিয়েছে। কি করে জানলাম সেগুলো আমি পরে নিয়ে আসবো, আগে অফিসিয়ালি কাজগুলো মিটে যাক, সব নিয়ে আসবো, সব এখানেই নিয়ে আসবো। তো তাহলে বুঝতে পারছো মা আর মেয়ের কী ধরনের প্ল্যান। মানে এরা বলেছে না, টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, টাকার জন্য এরা সব করতে পারে। কিসের সম্মান? মানুষ দিয়ে কি হবে, সম্মান দিয়ে কি হবে? শুধু পয়সা থাকলেই সব হবে। আজকে বুঝতে পারছো না, একটা মেয়ে তার স্বামীকে ডিভোর্স না দিয়ে আরেকটা সম্পর্কে ঢুকলো, সে দেওর হোক বা অন্য যেই হোক, আমি তাতে যাচ্ছি না, দেওর না হয় অন্য কেউ হতে পারতো, ঢুকতে কি সে পারে? সে তো স্বামীকে ডিভোর্স দেবে, তারপরে তো বেরোবে। ডিভোর্সটা কেন দেয়নি? 4টে হিয়ারিং ছিল, একটা হিয়ারিংও বৃষ্টি কেন সেখানে প্রেজেন্ট হয়নি কোর্টে? ডিভোর্স ফাইল তো করা করেছিল তো তার হাজব্যান্ডের তরফ থেকে, কেন যায়নি বৃষ্টি? কেন তাকে পালিয়ে থাকতে হয়েছে? কেন তাকে পালিয়ে থাকতে হয়েছে? কেন তাদের লোকেশন যাতে ট্র্যাক না করা যায় সেই ব্যবস্থা করা হয়েছে? বান্ধবীকে বলেছে যে আমি ফোন নাম্বার দিতে পারবো না, আমি এটিএম থেকে টাকা তুলতে পারবো না, কারণ আমার লোকেশন ট্র্যাক হয়ে যাবে। কিসের জন্য? বান্ধবীর তরফ থেকে অনেক ইনফরমেশন আসবে, দিতেই থাকবো, অনেক কিছু জেনে গেছি। তারপরে এই যে হাজবেন্ড এত খারাপ, হাজবেন্ডের দ্বারা অত্যাচারিত। আমাদের কাছে বৃষ্টি দিনের পর দিন বলে গেছে যে ও সিঙ্গেল মাদার থাকে, ও স্বামীর দ্বারা অত্যাচারিত। ও তো অ্যাকচুয়ালি সিঙ্গেল মাদার ছিল না, ও তো স্বামীর ফ্ল্যাটেই থাকতো, স্বামীর ফ্ল্যাটে থাকতো বলে তো সেখান থেকে পালাতে হয়েছে। যদি ফ্ল্যাটটাও নিজের হতো, যদি ও সিঙ্গেল মাদার থাকতো, তাহলে ও কাকে বিয়ে করছে, কোন রিলেশনে আছে, এটা ডাজেন্ট ম্যাটার, কেউ এই প্রশ্ন তুলতো না। এরকম অনেক মানুষ আছে ডিভোর্স দিয়ে আবার নতুন সম্পর্কে যায়, এটা তো কোনো অপরাধ নয়। ওর ক্ষেত্রে অপরাধ হলো কেন? ওকে পালাতে হলো কেন? ও কেন মিথ্যে বললো আমাদেরকে? কেন ভিউয়ার্সদেরকে বোকা বানালো? এটাই হলো প্রশ্ন। তাহলে এখান থেকেই বোঝা যায় যে মেয়েটা জন্মগত মিথ্যাবাদী, ওর জন্মটাই হয়েছে মিথ্যে লগ্নে। আর যার মা এরকমভাবে সাপোর্ট করে, তো তার মেয়ের তো এরকমটা হতেই পারে। আমাদের সমস্ত ঘরে হলে, আমাদের সমস্ত ঘরের মেয়েরা বা আমরা এই ধরনের একটা এই ধরনের কাজ তো অনেক দূরের কথা, বাবা মাকে লুকিয়ে কোনো কাজ করার কথা ভাবলে আমরা 100 বার ভাবি এটা কি করব, ধরা পড়ে গেলে কি হবে। আর এরা দেখো কি নির্দ্বিধায় এতগুলো, মানে এত বড় একটা মানে ক্রাইম করে ফেললো, তার জন্য এদের কোনো মানে নিজেদের ওপরে কোনো ইয়েও আসে না, মানে ডিপেন্ডও করে না যে এইটা আমরা ভুল করলাম, এরকম কোনো রিয়েলাইজেশনও তাদের মধ্যে নেই। যাই হোক, প্রচুর গয়না নিয়ে গেছে, আমি তোমাদেরকে তো বলেই দিয়েছি কত ভরি গয়না নিয়েছে, আর সমস্ত গয়না কিন্তু ওর শ্বশুর বাড়ি। বৃষ্টি, তোমার বিয়েতে তোমার বাপের বাড়ি থেকে যে গয়নাগুলো দিয়েছিল সেই গয়নাগুলো আগেই সরিয়ে ফেলেছে তাই না? আগেই দিয়ে দিয়েছিলে বাপের বাড়িতে তাই না? যেগুলো নিয়ে গেছে সেগুলো তো সবই শ্বশুর বাড়ির গয়না, লিস্ট তো আছে তাই না? সবই শ্বশুর বাড়ির গয়না। অর্কর অন্নপ্রাশনে অনেক জিনিস দেওয়া হয়েছিল, এমনকি সোনার চামচটাও দেওয়া হয়েছিল, সেটাও তো ছিল ওর মধ্যে তাই না? বলো, বললাম যে লিস্ট আমার কাছে আছে, সেটাও ছিল তাই না? মানে কতটা প্ল্যান। স্বামী খারাপ, আমি অন্য কারোর সঙ্গে চলে যাচ্ছি, তাহলে স্বামীর বাড়ির থেকে পাওয়া সেই সমস্ত গয়নাগুলো কেন নিয়ে গেলে, কেন রেখে গেলে না? আর এগুলো অর্ণববাবু জানতোই না যে ও এত কিছু নিয়ে চলে গেছে, জানতোই না অর্ণববাবু। কারণ মেয়েদের একটা জিনিস, অর্নামেন্টস তো মেয়েদেরই হয় তাই না? সে এইগুলোর খোঁজ রাখতো না বলেই তো আজকে গয়নাগুলো সব বৃষ্টির কাছে ছিল। এখান থেকে তো এটা প্রমাণিত যে অর্ণববাবু যদি খারাপ হবে, অর্ণববাবু যদি ওর ওপর অত্যাচার করবে, তাহলে এত মানে 40-45 ভরি গয়না নিশ্চয়ই বউয়ের কাছে রেখে দেবে না। যে
তার বউকে সহ্যই করতে পারে না, সে তো তার বউকে দুচ্ছাই করবে, সমস্ত কিছু থেকে খারাপ রাখবে। গয়নাপত্র তো তার মানে সে তার নিজের কাছে রাখবে, তাই না, তার লকারে রাখবে বা অন্য কোনো জায়গায় রাখবে। যে নাকি তার স্ত্রীকে খেতেই দিত না, এত মারধর করতো, এত টর্চার করতো। এই যে বৃষ্টি বলেছে না বৃষ্টির মাথায় লোহার রড দিয়ে বাড়ি মারা হয়েছে, না কিচ্ছু হয়নি, বৃষ্টির মাথায় লেগেছে, এটা ঠিক। বৃষ্টির বিয়ের কয়েক বছর পরে বৃষ্টির বাপের বাড়িতে ওরা গিয়েছিল। কি বৃষ্টি, দেখো তোমার বান্ধবীর সোর্সে আমি সব খবর জেনে গেছি। বাপের বাড়িতে গিয়েছিল, ওদের ডিনারের একটা ইনভিটেশন ছিল, ওর হাজবেন্ড দুজনে মিলেই গিয়েছিল। সেখানে বৃষ্টি ডয়ারে যে পেরেক থাকে না, সেই পেরেকে মাথায় কোনোভাবে বাড়ি খায়। মানে আমরা তো হয় না, আমরা দেখতে পাই না, অনেক সময় আচমকা লেগে যায়, ওই একটা। আরেকটা দীঘায় যখন ছিল, যে গল্প দিয়েছিল না সিগারেটের ছ্যাঁকা দিয়েছে, দীঘায় থাকতে ও জলে বোধহয় সম্ভবত স্লিপ করে পড়ে যায়। এবার ও ইচ্ছা করে এটা করেছে না ও অ্যাকচুয়ালি পড়ে গেছে, এর সত্যতা আমার কাছে নেই। ওই দুবার ওর একটু লেগেছে, কিন্তু সেটা বিরাট কিছু না, এরকম মাথায় টুকটাক আমাদের অনেক লাগে, সেটা বিরাট কিছু হয়নি, মানে সেটা দিয়ে তার যে চিকিৎসা হয়নি বা তার বিরাট কিছু হয়েছে এমনটা নয়। যখন লেগেছে তখন তার তড়িঘড়ি চিকিৎসাও হয়েছে, তাতে কিন্তু তার কিচ্ছু বেরোয়নি। আর এই যে বলছে না আমার স্বামীর দ্বারা আমি অত্যাচারিত, আমার স্বামী আমাকে প্রচুর মারধর করেছে, করতো, খেতে দিত না, এই করতো না সেই করতো না, অর্ণববাবু মারা তো অনেক পরের কথা, একটা জোর গলায় বৃষ্টির সাথে কথাও বলতো না, বৃষ্টির সাথে জোর গলায় কথাও বলতো না। আমি এর প্রমাণও প্রয়োজন পড়লে জায়গা মতো দিয়ে দিতে পারবো, এর প্রমাণটাও আমার কাছে আছে, জায়গা মতো প্রয়োজন পড়লে প্রমাণটাও আমি দিয়ে দিতে পারবো। এবার দেখো জায়গা বলতে তো সেই আমাদের আইনের জায়গায় যেতে হবে, নিশ্চয়ই এখানে আমার এই প্রমাণ দিয়ে কোনো লাভ নেই, এখান থেকে তো কারো কোনো জাস্টিস হবে না, জাস্টিস তো হবে জায়গা মতো, তাই কথাটা আমি দায়িত্ব নিয়েই বললাম। সেখানে অর্ণববাবু অত্যাচার তো অনেক পরের কথা, একটা নিরাপরাধ মানুষকে দিনের পর দিন এখানে বৃষ্টি আর প্রীতম দুজনে মিলে টেনে নিয়ে এসে তাকে দিয়ে ব্যবসা দাঁড় করাতে চেয়েছে, তাকে ঠাল করে ওরা নিজেদের চ্যানেল দাঁড় করাতে চেয়েছে। আজকে শুধু স্বামীতেই থেমে থাকেনি, আমি তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, বৃষ্টির কিন্তু কিচ্ছু হয়নি, কিচ্ছু না, নাথিং, ও প্রপারলি ও সুস্থ, কিচ্ছু হয়নি, পুরোটা ওর অভিনয়। মানে এরা ভীষণ ডেসপারেট, তোমরা তো বুঝতেই পেরে গেছো, মাথার চুল ফেলে দিতে পেরেছে, এখন ভুরু কামিয়ে ফেলছে, মানে এরা অনেক দূর পর্যন্ত যেতে পারে, এদের মানে মানে এই নাটকটাকে চরিতার্থ করার জন্য এরা এরপরে হাত পাও কেটে ফেলতে পারবে, মানে ল্যাংড়া খোড়াও হয়ে যেতে পারবে, কারণ এরা পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। আর এই যে আমাদের এত এডুকেটেড প্রীতম মহারাজ, গ্র্যাজুয়েশনটাও তো কমপ্লিট করেনি, ফার্স্ট ইয়ারটাও তো কমপ্লিট করেনি, কি করেছো? হ্যাঁ, তোমার এলাকা থেকে সব খবর চলে এসেছে, তোমার এলাকা থেকেও সব খবর চলে এসেছে, তোমার বায়োডাটাও চলে এসেছে, বললাম না প্রয়োজন পড়লে জায়গা মতো সব দিতে পারবো, সব এখন আমার হাতে আছে। আর এই যে কতদিন ধরে এই যে দেওর বৌদির প্রেম, দেওর বৌদির প্রেমটা নিয়ে না ধোঁয়াশা আছে, ধোঁয়াশা আছে, মানে তাদের কাছের লোকেরা, মানে তাদের একদম ক্লোজ নিজেদের লোকেরা, কেউ বলছেন যে এদের প্রেমটা কোভিডের পর থেকে শুরু হয়েছে, আবার কেউ কেউ বলছেন যে ওদের প্রেমটা পূর্ব পরিচিত, ওরা বিয়ের আগে থেকেই জানতো, শুধু এটা ওদের কাছের মানুষ দ্বারা শুনেছি তা নয়, বৃষ্টির ফ্রেন্ড সার্কেল থেকেও এই খবরটা এসছে যে প্রীতমের সঙ্গে বৃষ্টির সম্পর্কটা বিয়ের আগের থেকে। এবার এই দুটো বিষয় আমি কনফার্ম নই, আর এর প্রুফ আমার হাতে নেই, কিন্তু যারা বলেছে তাদের কোনো প্রয়োজন নেই মিথ্যে বলবার, একজন নয় একাধিক মানুষ একই কথা বলেছে, কেউ বলেছে লকডাউন থেকে শুরু হচ্ছে, কেউ বলেছে যে এদের বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল, বিশেষ করে ফ্রেন্ড সার্কেলটা কিন্তু এই কথাই বলেছে, ফ্রেন্ড সার্কেলটা কিন্তু এই কথাই বলেছে। তো সেই জায়গা থেকে আমি একটা ভিডিও করেছিলাম যে ওরা পূর্ব পরিচিত, আমি কিন্তু অ্যাডভোকেটের থ্রু দিয়ে জেরেই বলেছিলাম, সুতরাং তোমরা এখান থেকে বুঝতেই পারছো যে এটা ওরা অনেক বছর ধরেই ওরা দুজনের সঙ্গে মানে এই সম্পর্কে আর কি আছে। এবার এটা ওদের বিয়ের আগে থেকেই সম্পর্ক থাকুক বা বৃষ্টির বিয়ের পরে থেকেই থাকুক, সম্পর্ক অনেক দিনের। আর একটা সব থেকে লেটেস্ট খবর তোমরা কি জানো, বৃষ্টি কিন্তু প্রীতমকে ভাই বলে ডাকতো, তাহলে অর্ণববাবু বুঝবেন কি করে যে তার বউ তার ভাইয়ের সঙ্গে প্রেম করবে? প্রীতম তো এমনি বৃষ্টির থেকে 2 বছরের ছোট, বৃষ্টি কিন্তু প্রীতমকে ভাই বলেই ডাকতো, সেই ভাই থেকে স্বামী কি করে হয়ে গেল? যাকে আমরা ভাই বলে ডাকবো সেই ভাইয়ের সম্মান নেই, যাকে ভাই বলে ডাকবো সেই ভাই ডাকটার কোনো সম্মান নেই, না, ওদের কাছে কোনো কিছুরই সম্মান নেই, কোনো কিছুই নেই। যার মা তাকে মদত দিতে পারে, যার মা বলতে পারে যে কি হয়েছে, বউ তো একই বাড়িরই আছে, যার মা বলতে পারে পজিটিভের থেকে নেগেটিভটা মানুষ বেশি খায়, যার মা বলতে পারে যে ওর সঙ্গে যদি সংসার করতে চাস তাহলে তুই পালিয়ে যা, যার মা বলতে পারে, মায়ের সঙ্গে মেয়ে আলোচনা করতে পারে এমন কেস দেবো না,
যে সেই কেসে ফেসে গিয়ে অনেক টাকা নেব, মানে ওদের টার্গেটই ছিল অর্ণববাবুর টাকার প্রতি, অর্ণববাবুর বাবার টাকার প্রতি, যে ওখান থেকে ওরা লক্ষ লক্ষ টাকা নেবে। অলরেডি তো নিয়েছে বেশ কিছুটা, আরও নেবে, প্রচুর টাকা নেবে, যার জন্য সোনাটা নিজের হাতে রেখেছে, সোনাটাকে নিয়ে পালিয়েছে। বুঝতে পারিনি মাঝখান থেকে বিষয়টা এভাবে ঘুরে যাবে। আর এই যে বৃষ্টির মা যে কিনা বলে আমার অমুক আছে, আপনি জানেন সে অমুক জায়গায় চাকরি করে আইনের রক্ষক, সেই রক্ষকের দ্বারা নাকি সম্ভব হয়নি মেয়ে জামাই যখন এত অত্যাচার করছে। আচ্ছা তোমরা এখানে আমার এইমাত্র মনে পড়লো, বৃষ্টির মা একটা স্টেটমেন্ট দিয়েছিল না, প্রীতম মহারাজ ক্যামেরা করছিল, কাট হয়ে এসেছিল, মনে আছে চেন্নাইতে বসে, আমার মেয়ে সত্যি খুব অত্যাচারিত, মনে পড়ে? একটু ভিডিওটা দেখে এসো, আমি তোমাদের কিন্তু এটা নিয়েও কথা বলেছিলাম। সেখানে উনি বলেছিলেন যে তোমরা বিয়ে দেওয়ার আগে মেয়েদেরকে একটু ভেবেচিন্তে বিয়ে দিও, আমার মেয়ে খুব অত্যাচারিত। মেয়ে যখন অত্যাচারিত আর ঘরে যখন আইনের এত বড় রক্ষক রয়েছে, তাহলে সেই বাবা মা একটা স্টেপ নিতে পারেনি সেই জামাইয়ের এগেনস্টে? কি পারেনি? না, কি করে পারবে? কারণ টোটালটাই তো মিথ্যে। মেয়ের দ্বারা জামাই অত্যাচারিত, জামাইয়ের দ্বারা মেয়ে অত্যাচারিত না। আর এর সঙ্গে পুরোপুরি শুরু থেকেই মা ছিল। বাবা কতটা ছিল আমি জানি না, এখনও জানি না। বাবা খুব ভালো মানুষ, আমি শুনেছি, যে নেই তার কথা বলবো না, যেমন ওর দাদা খুব ভালো মানুষ, এসবের মধ্যেই নেই তুষারবাবু, ঠিক তেমনি কিন্তু ওর মাই হচ্ছে সমস্ত কিছুর মূল গোড়া। যেই মা কিনা এই বৃষ্টির বান্ধবীকে, যেখানে বৃষ্টি গিয়ে শিলিগুড়িতে উঠেছিল, সেই বান্ধবীকে বলেছিল যে এই প্রীতম আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিল, আমার মেয়ের সংসারটা নষ্ট করে দিল, আমার মেয়ের এত সুন্দর একটা সংসার, একটা বেকার ছেলে, সেই বেকার ছেলেটা আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিল। এই কথা ওর মা বলেছে। প্রয়োজন যদি পড়ে আমি সেই মানুষগুলো সামনে আসতে রাজি আছে যে এই কথা আপনি বলেছেন কিনা, আর রেকর্ডিং তো আছেই। যাই হোক, এই কথা বলেছিল। তার কয়েকদিন পরেই যখন ছেলেটা অসুস্থ হয় অর্ক ওখানে গিয়ে, তখন যখন ফোন করা, তখন বলে ওদেরকে নিয়ে আর আমাকে ফোন করবে না, ওরা মরে যাক বেঁচে যাক জানার দরকার নেই। ঠিক তার কয়েকদিন পরেই কিন্তু এই বাবা মাই বৃষ্টি প্রীতমের বাড়িতে যায়, শিলিগুড়িতে প্রথম যে বাড়িটাতে ভাড়া থাকে, এবং এই বান্ধবীর সাথে যা ব্যবহার করে এসেছে, এই বান্ধবী কেন টোটাল শিলিগুড়ির সাথে যা ব্যবহার করে এসেছে, শিলিগুড়ির মানুষজন, আজকে আমি অনেকের সাথে কথা বলছিলাম, বিশ্বাস করো, তারা আমাকে বলছে দিদি ভাই ওরা যে এত নোংরা, এখানে তো কিছুটা বোঝা গেছিলই, ওরা এখন চলে যাওয়ার পর আরও অনেক কিছু বোঝা গেল। ওরা পালিয়ে কেন গেল? ওরা যদি পালিয়ে না যেত, ওরা এখান থেকে বেরোতেই পারতো না, ওদেরকে তো মেরে ফেলতাম। ওদের এই নোংরামি ধরা পড়ে গেছিলো বলেই তো ওদের পালিয়ে যেতে হলো। প্রথম বাড়িটা থেকে ওদেরকে তুলে দেওয়া হলো, দ্বিতীয় বাড়ি থেকে ওরা পালিয়ে গেল। ওরা বুঝতে পেরেছিল এই শিলিগুড়ি থেকে ওরা বেরোতে পারবে না। আপনি বিশ্বাস করবেন না ওরা যা করে গেছে এখান থেকে। আমি শুধু বলেছি দাদা, আমি তো বিশ্বাস করলাম, আমি আপনাদের সাথে কথাও বলছি, সবই বিশ্বাস করলাম। এরকম এক দাদা এসছে, সেও স্টেটমেন্ট দিল। তো আপনারা কাইন্ডলি এটার কোনো প্রুফ আমার বন্ধুদের জন্য অবশ্যই যদি পারেন। বলে হ্যাঁ, আর সব থেকে বড়ো কথা কি জানো, এই দাদা কি বলেছে, দিদিভাই আপনি যদি বলেন তাহলে এই বৃষ্টি প্রীতমকে টেনে নিয়ে এসে ওদেরকে দিয়ে আমি একটা ভিডিও করে আপনার চ্যানেল থ্রু দিয়ে আপনি সেটাকে মানে পাবলিক করতে পারেন, মানে ওদের যা কীর্তি আমরা কিন্তু সেটা করতে পারি। আমি বললাম এত দূর আমার দরকার নেই, ওরা করে খাচ্ছে, যেভাবে খাচ্ছে খাক, আমার কথা মিথ্যে কেন বলবে? যেখানে কোনো রোগই হয়নি সেটাকে ক্যান্সার, আর এখন ভুরুতে চলে গেছে। আমি তো এই রোগটাকে খুঁজতে গিয়ে এই পেছনটা বেরিয়ে পড়েছে। যদি রোগটা নিয়ে ড্রামা না করতো, এই পেছনটা কিন্তু কারো মানে জানতে পারতো না কেউ, সবারই অজানা থাকতো, প্রয়োজনও পড়তো না, আমাদেরও প্রয়োজন পড়তো না। এখনও সেই রোগ নিয়ে চালিয়েই যাচ্ছে একটার পর একটা। যদিও লাস্ট ভিডিও আমি এখনও দেখিনি, তাই সেই লাস্ট ভিডিও ধরে আমি কোনো কমেন্টস তোমাদেরকে করতে পারলাম না, মানে কোনো কথা আপডেট আমি দিতে পারলাম না। দেখে নিয়ে নিশ্চয়ই দেবো। তবে এই ছিল মূল আজকের গল্প, যে কিভাবে পালিয়ে এসেছে, কে কে ইনভলভ ছিল, একটা নিরপরাধ মানুষকে কিভাবে ফাঁসিয়েছে। আর সেই মানুষটা অর্ণববাবু কেন চুপ করে আছে, কেন কিছু করেনি, এগুলো বলবো, শুধু একটু সময় দিতে হবে। এই মুহূর্তে আমি অপারক, এগুলো আমি কিচ্ছু বলতে পারবো না। একটু সময় দাও, সব এখানেই আসবে। আমিও এখানে আছি, চ্যানেলে এখানে আছে, তোমরাও আছো, সব বলবো। তোমাদের সব কিছুর উত্তর তোমরা পেয়ে যাবে, সব কিছুর উত্তর, কোনোটাই ধোঁয়াশায় থাকবে না। আস্তে আস্তে কালকে আরও অনেক কিছু নিয়ে আসবো, আরও অনেক সত্য তুলে দেবো। একটা ভিডিওতে সম্ভব না, ভিডিও এমনিতেই বড় হয়ে যায়। কালকে সব তুলে দেবো, আরও অনেক কিছু। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।